আচ্ছা, আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো, আজকে থেকে আমরা ফ্রি পিক মার্কেটপ্লেসের জন্য বেশ কিছু ডিজাইন রেডি করব। অর্থাৎ ডিজাইন প্রক্রিয়া আমরা দেখব এবং সেই অনুযায়ী বিভিন্ন ডিজাইন তৈরি করব। তার আগে আমাদেরকে জানতে হবে ফ্রি পিকে কী ধরনের ডিজাইন আপলোড করতে হবে, ফ্রি পিকে কতটা ডিজাইন একসাথে আপলোড করতে হবে অ্যাপ্রুভ হওয়ার জন্য এবং কি ক্রাইটেরিয়া আছে, ফ্রি পিকের কি শর্ত আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আগে আমরা জেনে আসব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ফ্রি পিকে যাই। freepik.com এ যদি আমি যাই, আচ্ছা এখানে আমি বিশাল একটা লম্বা একটা লিস্ট রেখে দিয়েছি আপনাদের জন্য। আপনারা কোন মার্কেট প্লেসে কাজ করবেন? আসলে আমরা আপাতত এখন পর্যন্ত Adobe Stock নিয়ে কাজ করেছি। Shutterstock এ কাজ করার চেষ্টা করেছি। অনেকেই ব্যর্থ হয়েছেন। PNG ট্রি দেখানো হইছে। এ বাদেও কতগুলো মার্কেট প্লেস আছে মাইক্রোস্টকের, যেগুলো খুবই পপুলার। কোন ওয়েবসাইটগুলো যেগুলোতে আমরা কাজ করতে পারি? একই ডিজাইন আরও অনেক আ মাইক্রোস্টক সেক্টরেও আমরা দিতে পারি। সেই সমস্ত সেক্টরের আমি একটা তালিকা কিন্তু এখানে তৈরি করে রেখেছি। স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। তো বর্তমানে আমরা Shutterstock সম্পর্কে জানি, Adobe Stock সম্পর্কে জানি। এখানে ক্রিয়েটিভ ফেব্রিকা আছে। ক্রিয়েটিভ ফেব্রিকা পরে দেখব। এখন আমরা এখানে আসছি ফ্রি পিকে। ফ্রি পিকের পরে যদি আমরা দেখি, বিশাল বড় একটা আমাদের লিস্ট এখনও কিন্তু বাকি আছে। আমরা যেখানে এখনো পৌঁছাতেই পারি নাই। তার মানে আমরা পার ডে প্রতিদিন যদি একটা করে আমরা মার্কেট প্লেস নিয়েও পড়াশোনা করি বা ক্লাস করি, আসলে ক্লাস শেষ হবে না বা শেখা শেষ হবে না। এটা অনেক লম্বা একটা ব্যাপার। তো এই যে এতগুলো যে মার্কেট প্লেস আছে, আমরা কি এতগুলো মার্কেট প্লেসে চাইলেই কাজ করতে পারবো? একটা মানুষ চাইলেই কি এতগুলো মার্কেট প্লেসে একসাথে কাজ করতে পারবে? পারবে না। স্বাভাবিকভাবে এটা সম্ভবই নয়। এটা কখনো কোনোভাবে সম্ভব নয় এতগুলো মার্কেট প্লেসে কাজ করা। এই এতগুলো মার্কেট প্লেসের মধ্যে আমরা হাতে গোনা মাত্র আ ধরতে গেলে ৫ টা ৬ টা, এই ৫-৬ টা মার্কেট প্লেসে আমরা কাজ করব। ৫-৬ টা মার্কেট প্লেসে আমরা অ্যাক্টিভ ভাবে কাজ করব। এ বাদে আমাদের বাকি যে সমস্ত মার্কেট আছে, এগুলো আমাদেরকে শিখে রাখতে হবে যেন আমরা ভবিষ্যতে প্রয়োজনে একটার পর একটা মার্কেট প্লেস নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আমার এখানে মাইক্রোফোন বারবার লো হয়ে যাচ্ছে। আমার কথা কি ঠিকভাবে যাচ্ছে কিনা একটু সবাই জানাবেন। ঠিক আছে? একটু সাউন্ডটা বাড়ায় দিই। মাইক্রোফোন ডিস্টার্ব করলে মন মেজাজ ঠিক থাকে না। আচ্ছা, আপাতত আমরা এখানে এমনটাই রাখলাম। আচ্ছা, ফ্রি পিকের নিয়ম নীতি কি আমরা একটু জেনে আসি। ফ্রি পিকে যাই। আমি এখান থেকে মাইক্রোস্টক থেকে ফ্রি পিকে গেলাম। freepik.com এ আমাদেরকে সরাসরি যেতে হবে। আপনি এখানে URL এ freepik.com লিখতে পারেন, অথবা গুগলে গিয়ে এই সার্চ বারে অথবা এইখানে আপনারা সার্চ করতে পারেন ফ্রি পিক লিখে। তাহলে freepik.com চলে আসবে এবং ফ্রি পিক কিন্তু মাইক্রোস্টকের মধ্যে যতগুলো সেক্টর আছে তার মধ্যে খুবই টপ লেভেলের একটা মাইক্রোস্টক সাইট, স্টক মার্কেট। এখানে এত পরিমাণ সেল হয়, মানে এখানে ছাইয়ের মতো ডিজাইনও সেল হয়। মানে যে ডিজাইন কোথাও চলে না, এই টাইপের ডিজাইনও সেল হয়। যা তা ডিজাইন সেল হয়। যে ডিজাইন নিজের কাছে ভাল লাগে না, সেই ডিজাইন পর্যন্ত এখানে সেল হয়, ডাউনলোড হয়। এই রকমের একটা মার্কেট প্লেস হচ্ছে এই ফ্রিপিক। এখন ফ্রিপিক মার্কেট প্লেসটা ডাউনলোডের ক্ষেত্রে অনেক সুন্দর হলেও এখানে কিন্তু বেনিফিটটা তুলনামূলক কমভাবে আসে। যেমন Adobe Stock এ আমাদের একটা ডাউনলোডের জন্য মিনিমাম ৩৩ সেন্ট দিয়ে থাকে। কিন্তু ফ্রিপিকের ক্ষেত্রে একটা ডাউনলোডের জন্য ১০ সেন্ট দেয়, অথবা তারও কম বেশি দিতে পারে। আরও বেশিও দেয় বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এখানে ডাউনলোডের পরিমাণটা বেশি হয় এবং এখানকার ক্লায়েন্ট অনেক বেশি। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে, এইখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর পরে আপনি আ অনেক বেশি ফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন এবং অনেক বেশি পরিমাণে এখানে অ্যাসেট দিতে পারবেন। বিশেষ করে ইমেজ টাইপের, ছবি টাইপের যে ডিজাইনগুলো এখান থেকে বেশি ডাউনলোড হয়ে থাকে বা এগুলোর অনেক চাহিদা আছে এখানে। তো আমরা
যে বিষয়টা করব সেটা হলো, আচ্ছা ক্লাসে যদি সাউন্ড শোনা না যায় বা দেখা না যায়, তাহলে আপনারা কিন্তু সাথে, সাথে মেসেজ করে জানাবেন। ঠিক আছে? সাথে, সাথে মেসেজ করে জানাবেন, অথবা এই যে হাত তুলছে আমাদের সুমনা আপু, আপনারা হাত তুলতে পারেন বা এটা জানাতে পারেন। আচ্ছা, আমরা আবার ফ্রিপিকে যাই। ফ্রিপিকের আপলোডের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। সেই নীতিমালাগুলো আমরা একটু জানবো। এখানে আসলে আপনাদের অ্যাকাউন্ট করা খুবই সহজ। জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করা যায়। জিমেইল দিয়ে লগইন করলেই হয়ে গেল। জাস্ট আপনারা নতুন একটা, ধরেন আমার এখানে লগইন আছে। আমি এখান থেকে লগ আউট করি। একদম নতুন অবস্থায় আসলে আমাদের মূলত পেজটা এমন হবে এবং এখানে সাইন ইন অপশন থাকবে। এই সাইন ইন অপশন থেকে আমরা ক্লিক করে এখানে সাইন আপ করব। সাইন আপের ক্ষেত্রে ইমেইল দিয়েও সাইন আপ করা যায়, আবার সরাসরি গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্ট জিমেইলের মাধ্যমেও সাইন আপ করা যায় খুব সহজে। এক ক্লিকে সাইন আপ হয়ে যায়। তো আমরা এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পরে এখানে আমাদের যে আইডিটা আছে এই আইডিটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হচ্ছে। এটা সম্ভবত লগইন হয়ে যাবে। আচ্ছা, এটা লগইন হয়ে গেছে। দেখেন এখানে আমার ছবি চলে আসছে। তার মানে আমার এটা লগইন হয়ে গেছে। আচ্ছা, লগইন হওয়া মানে এইটা হলো ভিজিটরের লগইন। অর্থাৎ আমি এখন কাস্টমার হিসেবে এখানে লগইন করছি। বিক্রেতা হিসেবে এখনো লগইন করি নাই বা করতে পারিনি। বিক্রেতা হিসেবে লগইন করতে গেলে বা অ্যাকাউন্ট করতে গেলে আমাকে একদম ফ্রিপিকের নিচে আসতে হবে। একদম নিচে যদি আসি, এই ইনফরমেশনের মধ্যে আমি দেখতে পারবো সেল কনটেন্ট নামে আমাদের একটা অপশন আছে। আমি এই সেল কনটেন্টে ক্লিক করে দিলাম। সেল কনটেন্টে ক্লিক করার পরে আপনার যদি অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন চাই করে দিবেন। আমার অলরেডি এটা লগইন হয়ে অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে আমার নামে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনাদের শুরুতে একটু ইউজার নেম এই টাইপের কিছু চাবে, আপনারা ওইটা দিবেন। আচ্ছা, এখন আমরা কন্ট্রিবিউটর হয়ে গেছি এখানে, মানে এখানকার বিক্রেতা হয়ে গেলাম। এখন আমাকে বিক্রি করতে হবে। বিক্রির জন্য প্রোডাক্ট আপলোড করতে হবে, ফাইল আপলোড করতে হবে। চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, সুজি যা আছে আমার সম্পদ বা অ্যাসেট বা প্রোডাক্ট, আমার প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, ডিজাইন, সেটা এখানে আপলোড করতে হবে। তো আপলোডের ক্ষেত্রে তাদের যে নীতিমালা আছে সেগুলো আমরা একটু এখন জানি। আচ্ছা, শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু লেখা, ওয়েলকাম টু দ্য কন্ট্রিবিউটর প্যানেল। তো এখানে আমাদেরকে বলছে যে টু মেক শিওর ইউর রিসোর্স আর অ্যাকসেপ্টেড, রিড ফার্স্ট আওয়ার গাইডলাইন। তাদের গাইডলাইন কি আমরা যদি পড়তে চাই, আমি এই গাইডলাইনে ক্লিক করে দিই। নতুন একটা ট্যাবে গাইডলাইন সম্পর্কে আমরা জানতে পারবো বিস্তারিত কি কি এখানে বলা আছে। প্রত্যেকটা মার্কেট প্লেসের ক্ষেত্রে এইটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা তাদের গাইডলাইনগুলো ভালোভাবে পড়তেছেন কিনা বা জানতেছেন কিনা। আপনারা নতুন, যার কারণে আমি নিজেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বা জানাচ্ছি তাদের গাইডলাইন কি, যেহেতু আমার এখানে অভিজ্ঞতা আছে। কিন্তু নতুন, নতুন মার্কেট প্লেসের ক্ষেত্রে আপনাদেরকে নিজেকে পড়ে জানতে হবে। মার্কেট প্লেসগুলোকে ঘাটাঘাটি করতে হবে যে আসলে এই মার্কেট প্লেসে নিয়ম কানুনটা কি? গাইডলাইনটা কি? এটা আমাকে নিজে পড়ে জানতে হবে। আপনি যদি ইংরেজি পড়তে না পারেন, কি করবেন? এই লেখাটাকে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করব। আমি সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার গুগল ট্রান্সলেটর, translate.google.com এ গিয়ে আমি যদি এখানে আমার এই ইংরেজি লেখাটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই, আমি কিন্তু সহজেই এখান থেকে এটা ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেটটা আমি পড়তে পারবো। তো এখানে আমাদের কি লেখা আছে বাংলা ট্রান্সলেটরে? আপনি যদি একদম নতুন অবদানকারী হন, অবদানকারী মানে কি? কন্ট্রিবিউটর বা বিক্রেতা। তাইলে একজন নতুন আবেদনকারী যদি হন, অবদানকারী, তাহলে আপনাকে অবশ্যই ১৫০ থেকে ২০০ টি সম্পদ আপলোড করতে হবে। আমি এতদিন বলে আসছি যে এগুলো আপনাদের সম্পদ। তো এখানে কি বলতেছে? মার্কেট প্লেসেই কিন্তু বলতেছে যে এইগুলা আপনাদের সম্পদ। আপনার সম্পদ আপলোড করতে হবে, ডিজাইন না। সো কয়টা আপলোড করতে বলছে? ১৫০ থেকে ২০০ টা। এখানেও যদি আমরা দেখি between 115 to 200 অ্যাসেটস। তার মানে হইল আগে ফ্রিপিক এতটা সহজ মার্কেট ছিল যা বলার অপেক্ষা রাখে না। মাত্র ১০ টা, মাত্র ১০ টা ডিজাইন আপলোড করলেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যেত। মানে অ্যাকাউন্টটা লেভেল 1 এ চলে যেত। বাট ফ্রিপিক মার্কেটপ্লেসে কাস্টমার বেশি, কিন্তু কাস্টমারের সাথে, সাথে বিক্রেতা অনেক বেশি হয়ে গিয়েছে। যার ফলশ্রুতিতে কি হইল? মার্কেটপ্লেস এখন খুবই কমপ্লিকেটেড। এখানে এত পরিমাণ বিক্রেতা এবং এত পরিমাণ অ্যাসেট প্রতিনিয়ত দিচ্ছে। এর ফলশ্রুতিতে তাদের কনটেন্ট ম্যানেজমেন্ট করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এ কারণে তারা ভালো, ভালো কনটেন্ট ক্রিয়েটর অর্থাৎ কন্ট্রিবিউটর বাছাই করার জন্য তারা বিশাল বড় শর্ত দিয়ে দিছে। অর্থাৎ
এখানে আপনি যদি শুরুতেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে চান, তাহলে মিনিমাম আপনাকে ১৫০ টা থেকে ২০০ টা ডিজাইন আপলোড করতে হবে। একসাথে। একটা করে আপলোডের কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মেইন টার্গেট। তারপরে কি বলছে? আপনি যদি ১৪৯ টি আপলোড করেন, তাহলে সিস্টেম আপনাকে বোতামে ক্লিক করার অনুমতি দিবে না। বুঝতে পারছেন? মানে ১৫০ টার কম যদি হয়, যদি ও ১৪৯ টাও আপনি আপলোড করেন, তাহলেও কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। আপনাকে ১৫০ টা মিনিমাম আপলোড করতেই হবে। আচ্ছা, এরপরে আবার কি বলছে? এমনকি যদি আপনি ৩০০ টি আপলোড করেন এবং ২০০ টি নির্বাচন করেন, তবুও কিন্তু বোতামটি নিষ্ক্রিয় থাকবে। তার মানে ১ম অবস্থায় আপনি ২০০ টার বেশিও দিতে পারবেন না, আবার ১৫০ টার কমও দিতে পারবেন না। এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ আমরা ফ্রি পিকের জন্য এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য আমরা শুরুতে ১৫০ টা ডিজাইন করব, খুবই কোয়ালিটিফুল ডিজাইন। কোনোভাবেই মানে হাত নাই, পা নাই, মাথা নাই, আ তারপরে অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক নাই। এই ধরনের কোনো ডিজাইন আমরা কোনোভাবেই করব না। 100% কোয়ালিটিফুল, যেগুলো একদম অ্যাকুরেট, যেগুলো খুবই ইউনিক, সেই টাইপের আমরা ডিজাইন শুরুতে আপলোড করব। এই আপলোড করার পরে যদি ডিজাইন অ্যাপ্রুভ হয়, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়, এরপরে আপনি যত সস্তা ডিজাইনই আপলোড করেন না কেন, সেগুলা অ্যাপ্রুভ হবে। এটাই হচ্ছে ফ্রি পিকের নীতিমালা, মেইন নীতিমালা। আচ্ছা, এখানে আরো কিছু লেখা আছে। আমরা এগুলোও পড়তে পারি। আপনারা সময় করে পড়ে নিবেন। আচ্ছা, যদি আপনার ছবিগুলো আমাদের প্রয়োজনীয়তা পূরণ না করে, তাহলে আপনি একই পরিসরের ১৫০ থেকে ২০০ টি সম্পদ আপলোড করে আবার চেষ্টা করতে পারেন। অর্থাৎ আপনার যদি অ্যাপ্রুভ না করে, তাহলে আপনি নতুন করে আবার ১৫০ থেকে ২০০ টা আবার আপলোড করতে পারবেন। যদি আমরা আপনাকে অবদানকারী হিসেবে গ্রহণ না করি, তাহলে আপনি ১ মাস পরে আবার চেষ্টা করতে পারেন। অর্থাৎ আপনার যদি একটানা ২ বার রিজেক্ট হয়ে যায় ১৫০ থেকে ২০০ টা ফাইল, তাহলে আপনাকে ১ মাস আর আপলোডই করতে দেওয়া হবে না। এরপরে ১ মাস পরে আপনি নতুন করে আবার আপলোড করতে পারবেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য আপনার সেরা কাজ আমাদের কাছে পাঠানো অপরিহার্য। আপনি এখানে ১ম যে ১৫০ থেকে ২০০ দিবেন, ওখানে বলতেছে যে আপনাকে আপনার সর্বোচ্চ সেরা কাজটা এখানে কিন্তু পাঠাইতে হবে। এবং আপনার সম্পদ, আপনার ডিজাইন আপলোড করার কিন্তু কোনো সময়সীমা নাই। আপনি যখন খুশি সেটা করতে পারেন। আমি এই কথাটা বারবার বলি, আপনি এখানে যে পরিমাণ স্বাধীনতা পাচ্ছেন ফ্রিল্যান্সিং করার জন্য, কোনো মার্কেট প্লেস, মাইক্রোস্টক ব্যতীত কোনো ধরনের কোনো স্কিল আপনাকে কোনো সহযোগিতাই করতে পারবে না। আমি বলছি ক্লাস কটায় নিব? আপনারা বলছেন ৭ টায়। এটা যদি অন্য কোনো মার্কেট প্লেস হতো, ধরলাম ফাইবার, অ্যাক্টিভ মার্কেট প্লেস। ওইখানে কি হইতো জানেন? ক্লায়েন্ট আপনাকে নক করছে, আপনি ভাত খাচ্ছেন। ভাত খাওয়া বাদ দিয়ে আপনাকে ক্লায়েন্টের সাথে কথা বলতে হইতো। বাট আপনারা এখানে আপনার সময় মতো কাজ করার সুযোগ পাচ্ছেন। কিন্তু আফসোস, আপনারা কেউই সিরিয়াসভাবে এখানে কাজ করেন না। যার কারণে আজকে কিন্তু আপনাদের প্রতি খুবই মনঃক্ষুণ্ণ হইছি। তো এটাকে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। যত তাড়াতাড়ি বের হবেন আপনাদের জন্যই ভালো। আচ্ছা। এরপরে এখানে কি বলছে? আমরা এখানে বেশ কিছু জিনিস স্কিপ করতেছি। এই ১ম আপলোডের জন্য এবং আপনি লেভেল 3 অবদানকারী না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েব আপলোড পদ্ধতি ব্যবহার করে আপনার সংস্থানগুলি জমা দিতে হবে। আচ্ছা, এগুলো আমরা কাজ করতে বুঝবো এবং আপনার ফাইলগুলি জমা দেওয়ার আগে কনটেন্ট জমা দেওয়ার টিপস এবং নির্দেশিকাগুলো ভালোভাবে পড়তে হবে। নির্দেশিকা কি, কোথায় কি আছে? আপনি ফাইল আপলোড করতে যাবেন। এই ড্যাশবোর্ড থেকে ফাইল যখন আপনি আপলোড করতে যাবেন, আপলোড ফাইলে যাওয়ার পরে কোথায় কি বলতেছে, স্টেপ বাই স্টেপ সেই লেখাগুলোকে ফলো করতে হবে, বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। এখানে মুখস্থ করে কাজের কোনো সুযোগ নাই বা মুখস্থ করার কোনো জিনিসই নয় এটা। আপনাকে একটু মাথা খাটাইতে হবে যে এখানে কি বলছে। আপনি হয়তো বাংলায় পড়াশোনা করেন বা বাংলায় পড়তে পারেন। ইংরেজির কারণে আপনি পড়াশোনা করতেছেন না এখানে বা পড়ার চেষ্টা করতেছেন না। আপনার কাছে বিরক্ত লাগে। এমনটা করা যাবে না। আপনি একটু পড়েন, পড়ে একটু বোঝার চেষ্টা করেন কি বলছে। ইংরেজি না বুঝলে এটাকে কপি করে নিয়ে আপনি আপনার এই যে Google ট্রান্সলেটরে এসে এখানে এসে লেখাটাকে পেস্ট করে দেন। বাংলায় ট্রান্সলেট হলে এইটা পড়ে একটু বোঝার চেষ্টা করেন। এটা পড়তে ৫ মিনিট সময় লাগবে। কিন্তু আপনি যদি ভুলভাল করে ফাইল আপলোড দেন, ২০০ টা ফাইল রেডি করতে আমাদের বহু সময় লাগবে। ১ম ২০০ টা ফাইল। তার মানে এই কষ্ট করে আপনি এতগুলা ফাইল তৈরি করবেন কিন্তু ৫ টা মিনিট আপনার সময় হচ্ছে না তাদের নিয়ম নীতি পড়ার জন্য। তাইলে তো আপনার ডিজাইন হয়তোবা অনেক সময় দেখা যাবে তাদের মন মতো হবে না। বা আপনার মার্কেট প্লেসের যেই জিনিসটা তারা চাচ্ছে সেই অনুযায়ী হবে না। তাহলে লাভটা কার? লাভ কিন্তু নাই। আপনার লস, সময়টা লস হয়ে যাবে। সম্পূর্ণভাবে টাইমটা লস হয়ে যাবে। এ কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, আমরা গাইডলাইনগুলো পড়লাম। গাইডলাইনগুলো আমরা কেটে দিচ্ছি এখন। আমরা এখানে
আ মূল যে কনসেপ্টটা আমার দেখানোর ছিল সেটা হচ্ছে আমাদের ১ম এখানে ফাইল আপলোড করতে গেলে ১৫০ থেকে ২০০ টা রিসোর্স আপলোড করতে হবে। এই ২০০ টা ফাইল বা ১৫০ টা ফাইল আমরা শুরুতে তৈরি করব এই কয়েকদিনে। এই ফাইলগুলো তৈরি না হওয়া পর্যন্ত আমরা অফলাইন কোনো ক্লাস করব না। অর্থাৎ সরাসরি আপনাদের আজ থেকে নিয়ে অনির্দিষ্টকালের জন্য সরাসরি অফিসে এসে ক্লাস বন্ধ ঘোষণা করা হইলো। আপনাদের সব ক্লাস যে প্রতিদিন সন্ধ্যা ৭ টায় অনলাইনে হবে। বুঝতে পেরেছেন? এটা সবাই মাথায় রাখেন। প্রতিদিন সন্ধ্যা ৭ টায় অনলাইনে ক্লাস হবে। যদি কোনোদিন ক্লাস মিস যায় বুঝতে হবে আমার এখানে হয়তো লোডশেডিং অথবা আমি হয়তো কোনো একটা কারণে আ কোনো গুরুত্বপূর্ণ ব্যস্ততার কারণে হয়তো ক্লাস নিতে পারিনি। এটা বুঝে নিবেন। এছাড়া আমি প্রতিদিন আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই সন্ধ্যা ৭ টায় সমস্ত কাজ শেষ করে এখানে এসে উপস্থিত হবেন। আচ্ছা ১৫০ থেকে ২০০ টা ফাইল আমরা কষ্ট করে তৈরি করব, তাই না? এটার জন্য বেশ ভালো কিছুদিন লাগবে। ধরলাম ১ সপ্তাহ টাইম লাগবে আ প্রফেশনালদের জন্য। তো এই ১৫০ টা ডিজাইন কি শুধু ফ্রি পিক এর জন্য? না, শুধু ফ্রি পিক না। এই ১৫০ টা ডিজাইন আপনার আরো মার্কেট প্লেস যেগুলো আছে আপনি সেখানে দিতে পারবেন। কোথায়, কোথায় দিতে পারবেন? কন্ট্রিবিউটর আমি যদি আবার মাইক্রোস্টকের লিস্টটা দেখি, এখানে আমরা ক্রিয়েটিভ ফেব্রিকাতে দিতে পারবো, ড্রিমস টাইমে দিতে পারবো, আইস্টকে দিতে পারবো, 1, 2, 3 আরএফ এ দিতে পারবো, এলামিতে দিতে পারবো, বিগ স্টকে দিতে পারবো। ঠিক আছে? এভাবে অসংখ্য মার্কেট প্লেস আছে যেগুলাতে কিন্তু আমরা সেম একই ডিজাইনটা দিতে পারবো। পিক বেস্টে দিতে পারবো। মাল্টিপল মাল্টিপল স্টক মার্কেটে আমরা এটা দিতে পারবো। তো এ কারণে আমাদেরকে সবসময় লেগে থাকতে হবে, কাজ করতে হবে। কোনো ফাইল কাজ করার পর ডিলিট করা যাবে না। হতাশ হওয়া যাবে না। ফাইল সবসময় রেডি রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, আপলোডের কখন সময় আসবে যেমন গত ঈদের ভেতরে যেটা হয়ে গেল এই কয়েকদিন আগে। হুট করে তারা ফাইল এত দ্রুত আপলোড করা শুরু করলো, যাদের ফাইল রেডি ছিল তারা বেশ ভালো পরিমাণ ফাইল অ্যাপ্রুভ করাইতে পারছে। আমাদের এক স্টুডেন্ট সে ১ ঘন্টার মধ্যে ১৫০০ ফাইল অ্যাপ্রুভ করায় ফেলছে। নতুন স্টুডেন্ট। বাট সে ফাইলগুলোকে রেডি করে রাখছিল। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের দরকার। আমাদের সম্পদ হচ্ছে ফাইল, ডিজাইন। এই ডিজাইনগুলোকে আমাদের রেডি করে রাখতে হবে। কখন কিভাবে আমরা কাজে লাগাবো সেটা পরের ব্যাপার। তো আমরা ফার্স্ট যে ডিজাইনটা করব, সহজ কিছু ডিজাইন দিয়ে আমরা শুরু করব। এই ডিজাইন প্রক্রিয়া, এই ডিজাইন ক্লাসগুলো হওয়ার মাধ্যমে আপনারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো সেগুলোও শিখে যাবেন। যদি আপনি এখানে 100% মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন বা দেখেন, আপনি একজন গ্রাফিক ডিজাইনার হইতে পারেন ম্যানুয়ালি প্রফেশনাল ভাবে। ঠিক আছে? আপনারা যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে গ্রাফিক ডিজাইন করে ইনকাম কোর্সে ভর্তি হইছেন। বাট এখানে আপনারা গ্রাফিক ডিজাইন প্রফেশনাল ভাবে শেখার সুযোগ পাচ্ছেন। তো আমরা এখন ক্লাসে শুরু করব ডিজাইন ক্লাস। আমি দেখি আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। আচ্ছা আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আপনারা একটু মেসেজ করে জানান তো এখন। মাঝে মধ্যে একটু সিগন্যাল দিতে হবে। তাছাড়া বুঝবো না। লেভেল কমে যাচ্ছে। আচ্ছা মাঝে মধ্যে কেউ একজন কথা বলবেন, কোনো সমস্যা নাই। এই যে এখান থেকে আমাদের সুমন আপুর ল্যাপটপ আছে, তারপরে আ ডেভিড দৌলা ওরও ল্যাপটপ আছে। এখানে মাইক্রোফোনটাকে মিউট করা আছে। তো মিউট না করে আপনারা চাইলে এখান থেকে সাউন্ডটা অন করে কথা বলতে পারেন। ঠিক আছে? এটা করতে পারলে ভালো। এই যে ২-১ জন কি করবেন? আমাদের এটা মিউট করে দেই। যেমন ডেভিল দৌলাই কথা বলুক। আচ্ছা ওর আচ্ছা। কি অবস্থা? ভালো। ভালো না? প্রাইভেট ৪ টায় ছিল, হইছে? হ্যাঁ, হইছে। তো প্রাইভেটটাকে পিছায় নিতে পারো না? আমাদের ক্লাস ৪ টায় হয়। ওই প্রাইভেটটায় এটা ফিক্সড টাইম করে দিছে যে। তো আমরা তো ফিক্সড টাইম করে ভ্যালু পাচ্ছি না। আমাদেরকে চেঞ্জ করতে বলো। আর প্রাইভেটের স্যারকে বলতে পারো না? এখানে তো কোর্স ফি প্রাইভেটের থেকে বেশি। বলছিলাম তো। লাভ নাই, তাই না? হুম। আচ্ছা যাই হোক প্রাইভেটে অনেক শিক্ষার্থী একসাথে পড়াশোনা করে যার ফলে যেহেতু অনেক বড় ব্যাচ হয় এটা টাইম শিডিউল পাল্টানো যায় না। আর শিক্ষকরা অনেক ব্যস্ত থাকেন। কিন্তু আমরা যেহেতু ফ্রিল্যান্সার আমাদের মনে হয় অনেক ফ্রি টাইম নাকি? হুম। আবার বলো হুম। হ্যাঁ? হ্যাঁ। আমরাও অনেক ব্যস্ত থাকি, বুঝছো? কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি অনেক কাজের মধ্যে থেকেও যথাযথ সময় বের করার জন্য।
আচ্ছা যাই হোক, তোমরা যখন ফ্রিল্যান্সার হবে তখন বুঝতে পারবা যে আসলে সময়গুলো কিভাবে যায় আমাদের, কিরকম ব্যস্ততায় যায়, আমরা আসলে সময় পাই কিনা, খাওয়ার সময় পাই কিনা। আজকে এখন পর্যন্ত মনে হয় দুপুরের খাবার খাই নাই। দুপুরে ফোন করছিল 12টার দিকে বাসায় আসার জন্য, কিন্তু কাজের ব্যস্ততায় যেতে পারিনি। তো ক্লাসের মধ্যে বাড়ির আলোচনা না করাটাই ভালো, তারপরেও হয়ে গেল। কিছু মনে করার দরকার নেই। হুম। আচ্ছা, তোমার এটা হচ্ছে মিউটটা অন করাই থাকুক, ঠিক আছে? তুমি মাঝে মধ্যে আমার সাথে একটু কথা বলবা। আচ্ছা। আচ্ছা, আমরা প্রথমত ফ্রিপিকে যাই। আবার ফ্রিপিকের আমাদের এখন যাইতে হবে freepik.com-এ। freepik.com-এ কেন যাব? আমাদের ডিজাইন এখন দেখতে হবে। আমরা কি টাইপের ডিজাইন করব। শুরুতে সবথেকে সহজ যে ডিজাইনগুলো হয় আমরা সেগুলো দিয়ে শুরু করব। নতুন অবস্থায় কঠিন ডিজাইন করা যাবে না। এক্ষেত্রে অনেকের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। আর এমনিতেও গরম পড়ে যাচ্ছে। গরমের মধ্যে হিট স্ট্রোক হওয়ার প্রবণতাটা বেশি, অর্থাৎ গরমে কলিজা ফেটে মরে যেতে পারে অনেকে। এই কারণে আমরা বাড়তি কোনো চাপ দিব না কলিজার উপরে, হালকা একটা চাপ থাকবে। আপনারা প্রতিদিনের কাজ প্রতিদিন করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, এইটার কোনো ব্যত্যয় হওয়া চলবে না। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন আপনারা প্র্যাকটিস করে আমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে, 100%। যদি কেউ না দেয় বুঝবো যে আসলে সে গাফিলতি করতেছে, সিরিয়াস নয় কাজের প্রতি। আর তাকে দিয়ে কিচ্ছু হবে না। সে যত যাই করার স্বপ্ন দেখুক না কেন, তার স্বপ্ন বৃথা। কারণ পরিশ্রম যে করে না, তার কোনো উন্নতি নাই। আচ্ছা, আমাদের ক্লাসে একজন বড় ভাই জয়েন করেছেন। ওনার ব্যবসার প্রেক্ষিতে ওনার গ্রাফিক ডিজাইন শিখতে হবে। আজকে থেকে উনি আপনাদের সাথে জয়েন করেছেন। আসলে গ্রাফিক ডিজাইন যে কতটা জরুরি জিনিস বা কতটা গুরুত্বপূর্ণ একটা স্কিল, যারা ব্যবসা করতে চায় বা যারা জব করতে চায় বা যারা প্রফেশনাল ওয়েতে কোনো একটা কাজ করতে চায়, তারাই এটার মর্মটা বোঝে। কিন্তু আপনাদের মতো যারা স্টুডেন্ট, যারা শুধু ফ্রিল্যান্সিং করার জন্য, ডলার ইনকামের জন্য যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায়, তারা বরাবরই হতাশ হয়। কারণ ফোকাসটা থাকে ডলারে, ফোকাসটা থাকে ইনকামে। ঠিক আছে? তো এইটা করা যাবে না। আপনাদের ফোকাসটা থাকতে হবে সবসময়ের জন্য স্কিলে। স্কিল অর্জন করেন, ভালোভাবে কাজ শেখেন, ভালোভাবে ভালো ডিজাইন তৈরি করা শেখেন। আপনাকে মানুষ হায়ার করবে, আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে, খুঁজে নেবে আপনাকে, আপনার পোর্টফোলিও দেখে খুঁজে নেবে। ঠিক আছে? তো আমরা ক্লাসে যাই। আমরা আজকে যে ধরনের ডিজাইন করব সে ডিজাইনটা হইলো, আমরা আজকে একটা বিজনেস কার্ড ডিজাইন করব। খুব খুব সহজ একটা বিজনেস কার্ড হবে। বিজনেস কার্ডের অনেক চাহিদা থাকে। আগের সময়ে যেটা দেখা যেত বিজনেস কার্ড ম্যানুয়ালি তৈরি করতে হইতো। এখন যেটা করে মানুষ বিজনেস কার্ড ফ্রিপিকে এসে এখান থেকে টেমপ্লেট ডাউনলোড করে নিয়ে জাস্ট কিছু চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে ফেলে। তো আমরা ফ্রিপিকে এখানে এসে সার্চ করি বিজনেস কার্ড। অনেকে বিজনেস কার্ড চেনেন না। বিজনেস কার্ড হচ্ছে ভিজিটিং কার্ড। আমরা যদি বিজনেস কার্ড লিখি, সরি আমি বিজনেস লিখে সার্চ করছি, বিজনেস কার্ড লিখে সার্চ করি, এখানে অসংখ্য প্রফেশনাল ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, তাই না? হুম। সবগুলোই প্রফেশনাল ডিজাইন, চোখ ধাঁধানো ডিজাইন। এই ধরনের ডিজাইনগুলো আমরা যদি করতে চাই বা কনসেপ্টটা নিয়ে আসতে চাই, ক্রিয়েটিভিটি দেখাতে চাই, অনেক সময়ের ব্যাপার। চিন্তা ভাবনা করতেই 2 ঘন্টা পার হয়ে যাবে বা একদিন চলে যাবে নতুনদের জন্য। তো আমরা এই সমস্ত রেডি টেমপ্লেট কিন্তু ফ্রিপিকে আসলেই পাই। আর এই কারণেই টেমপ্লেট ডাউনলোডের হার কিন্তু অনেক বেশি। মানুষ রেডি জিনিস পছন্দ করে। সাপোজ মনে করেন আমি যদি নতুন একটা ডিজাইন করতে চাই, আমি জানি না ওই ডিজাইনটা কেমন হবে। ডিজাইন করার শেষ হওয়ার পরে আমি বুঝতে পারবো যে এই ডিজাইনটা আসলে আমার ভালো লাগবে কি লাগবে না, তাই না? কিন্তু আমি যখন এখানে রেডি টেমপ্লেট দেখতেছি, আমার এখানে চয়েস করার অপশন আছে যে ভাই আমার ব্যবসার সাথে এই টেমপ্লেটটা, এই ধরনের ডিজাইনটা আমার সাথে মানানসই, এইটা আমার ভালো লাগতেছে, অথবা এইটা, অথবা এই যে বিয়ের কার্ডের মতো ভিজিটিং কার্ড, এটা আমার ভালো লাগছে। এই টাইপের ডিজাইনগুলো আমাদের চয়েস করার সুযোগ থাকে। কিন্তু যখন আমরা ব্যক্তিগতভাবে ডিজাইন করি তখন কিন্তু এই সুযোগটা থাকে না। আমরা একটা ডিজাইন স্ট্রাকচার পুরো দমে সম্পূর্ণ না করা পর্যন্ত বুঝতে পারি না এই ডিজাইনটা কেমন হতে পারে। তো
এখন আমরা এখান থেকে খুব সহজ একটা ডিজাইন চয়েস করব, যেটা সবাই করতে পারবে। এই টাইপের একটা ডিজাইন আমরা এখান থেকে চুজ করব, এবং এইটা আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবেও দেওয়া হবে, যেন আপনারা এটা বাসায় কাজ করে আমাকে আবার জমা দিতে পারেন। তো আমি এখানে প্রথম টেমপ্লেটের মধ্যে এই ডিজাইনটাকে সহজ মনে হচ্ছে, আমি এটাকে ক্লিক করি। আমরা সহজ থেকে উচ্চতর অ্যাডভান্স লেভেলের যে ডিজাইনগুলো আছে সেগুলো করা শিখব। এবং ডিজাইন শেখার ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ইউ মাস্ট বি প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি আপনাকে নিজেকে ঝালাই করবেন, যত বেশি কষ্ট করাবেন, পরিশ্রম করাবেন, আপনার কাজ ততই সুন্দর হবে, চোখ ধাঁধানো হবে। তো এইখান থেকে আমি ডাউনলোড করব ইপিএস ফাইলটা। আমি ইপিএসটাকে ক্লিক করলাম, আমার ইপিএসটা ডাউনলোড হচ্ছে। হওয়ার পরে আমি এটাকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আমরা ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে সবারই পরিচয় আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সংক্ষিপ্ত হচ্ছে এআই। আমরা আগেও বলেছি এই এআই আর আরেক এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা এক জিনিস না, দুইটা আলাদা। এটা একটা সফটওয়্যার মাত্র, অফলাইন সফটওয়্যার। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হচ্ছে একটা মডেল। এখানে ভিন্ন ভিন্ন মডেল কাজ করতে পারে, ভিন্ন ভিন্ন এআই ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ হইতে পারে। তো আমরা এই ডিজাইনটা এখানে ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে টেনে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে ছেড়ে দিচ্ছি, এটা দেখানোর জন্য। জাস্ট আপনারা যখন কাজ করবেন তখন আপনাদেরকে ওপেন করতে হবে না। সো এখানে আমরা এই ডিজাইনটা ওপেন করার পরে যে জিনিসটা দেখতে পাচ্ছি, অনেকগুলো কালার প্লেটে এখানে তৈরি করা। এখানে ব্লু কালার আছে, যদি একটু বড় করে দেখি, এখানে ব্লু কালার দেখতে পাচ্ছি, এখানে গ্রিন, ইয়েলো, রেড, পেস্ট কালার, মাল্টিপল কালারে দেওয়া আছে। কাস্টমারের যেটা ভালো লাগবে সে সেটাই ব্যবহার করতে পারে, ঠিক আছে, কাস্টমারের বোঝার সুবিধার্থে। আমরা যেটা করব, আমরা এই গ্রিন কালার, সরি, আমাদের এই যে ব্লু কালার যেটা, এটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। ব্লু অথবা সায়ান কালার বলা হয় এটাকে, ব্লু আসলে আরও একটু ডার্ক হয়। তো এই কালারের আমরা একটা ভিজিটিং কার্ড তৈরি করার চেষ্টা করব। এই কারণে আমাদের জানতে হবে ভিজিটিং কার্ডের সাইজ কত। কাজের শুরুতে এটা আগে জানতে হবে। ইন্টারন্যাশনালি আমরা যদি জানতে চাই ভিজিটিং কার্ডের সাইজ কত বা বিজনেস কার্ডের সাইজ কত, তাহলে আমাকে গুগলে সার্চ করা লাগতে পারে। আমি গুগলে সার্চ করি বিজনেস কার্ড সাইজ। আমরা এখানে দেখতে পাচ্ছি বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ইঞ্চিতে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, অর্থাৎ 3.5 ইঞ্চি উইথ আর 2 ইঞ্চি হচ্ছে হাইট। হাইট মানে কি? দৈর্ঘ্য। আর উইথ মানে হচ্ছে প্রস্থ। তো 3.5 ইঞ্চি প্রস্থ হইতে হবে, চওড়া হতে হবে, আর 2 ইঞ্চি লম্বা হইতে হবে আমাদের ভিজিটিং কার্ডটা। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখা ভালো, বাংলাদেশ আর অন্যান্য কান্ট্রিতে কিন্তু বিজনেস কার্ডের বা ভিজিটিং কার্ডের সাইজ কিন্তু একই রকম নয়। প্রত্যেকটা দেশে ভিজিটিং কার্ডের আলাদাভাবে প্রচলন আছে। ইন্টারন্যাশনাল এবং আমাদের ন্যাশনালি, গ্লোবালি আলাদা আলাদা সাইজ মেজারমেন্ট আছে। আমরা যদি এইটাকে চ্যাট জিপিটিতে গিয়ে জিজ্ঞেস করি যে আমাদের বিজনেস কার্ডের সাইজ আসলে বাংলাদেশে কত এবং অন্যান্য দেশে কত, তাইলে এখানে আমরা সহজভাবে অ্যান্সারটা পাবো। এখানে আমি লিখি ভিজিটিং কার্ডের সাইজ কত, আমি এখানে লিখে দিলাম ইঞ্চিতে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে সংক্ষেপে ওইটাই লিখে দিল, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো আমরা এখানে লিখতে পারি কোন দেশে কত। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি রিপ্লাই দেয় আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এখানে আলাদা আলাদা সাইজ দেখতে পাচ্ছি। বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন সাইজে মেজারমেন্ট হয়ে আমাদের মূলত ভিজিটিং কার্ড হয়ে থাকে। তো আমরা এখান থেকে যে বিষয়টা সিলেক্ট করব সেটা হলো, এই যে ভারতের একটা মেজারমেন্ট দিচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে। এটাও আমাদের বাংলাদেশেও ব্যবহার হয়। সো আসলে আমাদের দেশে যেটা ব্যবহার হয় সেটা মূলত গ্লোবালি ব্যবহার হয়, যেটা এখান থেকে বোঝা গেল।
তা আমরা গ্লোবালি যেটা ব্যবহার হয়, যেই সাইজটা মেজারমেন্টটা ব্যবহার হয়, সেই সাইজেই আমরা ভিজিটিং কার্ড তৈরি করব। কেননা আমাদের কার্ডটা ডাউনলোড করবে গ্লোবাল ওয়ার্ল্ড থেকে, প্রত্যেকটা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে ডাউনলোড করতে পারে। বা বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং কানাডা, অর্থাৎ ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে এখান থেকে ডাউনলোড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই কারণে আমাদের সাইজটা হইতে হবে স্ট্যান্ডার্ড এবং গ্লোবাল। তো এখান থেকে আমরা 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাইজ নিয়ে আমরা কাজ করব। এটার জন্য আমরা চলে যাই এবার আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে যে কাজটা করতে হবে, নাজিমুদ্দৌলা ঠিকঠাক আছে তো? ভিডিও নাকি হ্যাঁ, ভয়েস ভিডিও সব ঠিক? ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের প্রথমে মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্ট কিভাবে নিব? আমরা এখান থেকে ফাইল অপশন দেখতে পাচ্ছি, এই ফাইলে যাব, ফাইলে ক্লিক করে নিউ নামের যে অপশন আছে এই নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পরে আমাদের এখানে আমরা ফাইলটার নাম দিই, যে ফাইলটা আমরা তৈরি করব সেটার নাম কি হবে? বিজনেস কার্ড। আমি এখানে লিখতেছি বিজনেস কার্ড, একই সাথে লিখে দেই ক্লাস 1। এই ক্লাসগুলো আমি গুনবো, কয়টা ক্লাস আমরা করলাম, কয় ধরনের ডিজাইন আমরা করলাম, এটা আমরা দেখব। এবং প্রত্যেক দিন আমরা এই প্রোগ্রেসগুলো ধরে আমরা 1 মাস পরে গিয়ে দেখব যে আমরা কোন কোন বিষয়ে ক্লাসগুলো সম্পন্ন করেছি। এবং এই যে এখানে আমরা উইথ এবং হাইট দেখতে পাচ্ছি, এখানে এখন মেজারমেন্ট পদ্ধতি আছে হচ্ছে পিক্সেল। আমরা এখানে এটাকে ইঞ্চিতে কনভার্ট করব। পিক্সেলে ক্লিক করে আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করে দিব। এখন এখানে 15 বাই 15 ইঞ্চি দেখাচ্ছে। আমরা যেটা করব, 15 কেটে দিয়ে এখানে লিখব হচ্ছে উইথ হবে 3.5 ইঞ্চি, আর হাইট কত হবে? 2। 2 ইঞ্চি। আমরা এখানে 2 দিলাম। আচ্ছা, তারপরে এখানে একটা ব্লিড চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা একটা ব্লিড অপশন দেখতে পাচ্ছি। যদি একটু খেয়াল করি, ব্লিড মানে কি? ব্লিডকে আমরা ব্লেডও বলতে পারি। ব্লেড হইল অনেক ক্ষেত্রে আমাদের, যেহেতু ভিজিটিং কার্ডগুলো একবারে প্রিন্ট হওয়ার পরে এটা কাটিং হয়, প্রিন্টিং প্রেসগুলোতে এটা কাটিং হয়। তো অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় কাটিং করতে গিয়ে আমাদের ডিজাইনের ভেতরের অংশ কেটে ফেলে। ঠিক আছে? তো তখন কিন্তু আমাদের ডিজাইনটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা যেন না হয়, এর ফলে আমাদের ব্লিড নিয়ে কালার করে তারপরে কাজ করতে হয়। এটার ব্যবহার আমরা দেখব। আমি এখানে ব্লিড নিচ্ছি 0.125। ভিজিটিং কার্ডের জন্য এটাই যথেষ্ট। আচ্ছা, এরপরে কালার মুড আমাদেরকে সিলেক্ট করতে হবে। কালার মুড খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি প্রিন্টিং রিলেটেড ডিজাইন করেন, সাপোজ এই যে ভিজিটিং কার্ডটা, এটা কিন্তু কেউ ফোনে দেখার জন্য ব্যবহার করে না বা ওয়েবে দেখার জন্য ব্যবহার করে না। এইটা প্রিন্ট করে, প্রিন্ট করে এই কার্ডটা বিভিন্ন কাস্টমারকে, বিভিন্ন শুভাকাঙ্ক্ষীকে দেওয়া হয়। তো তার মানে হলো এই কার্ডটা প্রিন্ট হবে, তাই না? ওয়েবে দেখা হবে না। এই কারণে যদি যেই জিনিস প্রিন্ট হবে সেইটার কালার মোড হবে সিএমওয়াইকে। এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে আরজিবি, একটা হচ্ছে সিএমওয়াইকে। যেটা প্রিন্ট হবে না, শুধু স্ক্রিনে দেখা যাবে, ল্যাপটপে দেখা যাবে, মোবাইলে দেখা যাবে, টিভিতে দেখা যাবে, এই জিনিসগুলোকে আমরা আরজিবি সিলেক্ট করে কাজ করব। আর যেগুলো প্রিন্ট হবে সেগুলোকে সিএমওয়াইকে কালার হিসেবে আমরা সিলেক্ট করে দিব। তো সিএমওয়াইকে সিলেক্ট করলে এখানে রাস্টার ইফেক্টসটাকে আমাদের 300 পিপিআই করে দিতে হবে। ঠিক আছে? 300 পিপিআই হচ্ছে হাই রেজুলেশন। যখন প্রিন্ট হবে এটা যেন ফেটে না যায়, এটা যেন সলিড কালারে আসে, এই কারণে হাই করে দিতে হবে। আর যদি আরজিবি হতো তাহলে এখানে 72 পিপিআই রাখলেই এনাফ হয়ে যেত। সো আমাদের এখানে মূলত পেজ নেওয়ার যে সেটআপটা সেটা আমরা সম্পন্ন করলাম। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের পেজ হচ্ছে সাদা অংশটুকু। ঠিক আছে? আমাদের ডিজাইনের অংশ হচ্ছে সাদা আর্টবোর্ডটুকু, এবং এখানে আমরা বাড়তি একটা লাল দাগ দেখতে পাচ্ছি। এই যে লাল দাগ, এটাই হচ্ছে ব্লিড। এখন আমি ব্লিডটা ভালো করে বুঝাই। সাপোজ আমি এখানে একটা শেপ আর্ট করলাম, আমি এখানে একটা শেপ আর্ট করলাম। ঠিক আছে? এই শেপটার আমি একটা কালার দেই, এটাকে দিলাম রেড কালার। রেড কালার দিলাম, দেওয়ার পরে এখন আমার এইটা যখন কাটিং হবে, কাটিং হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা ঘটবে সেটা হলো, এখানে অনেক সময় কাটবে কোন দিক দিয়া,
সাপোজ ধরি এখানে একটা শেপ নেই, এইখানে শেপ নিয়ে আমি বোঝাচ্ছি। কাটিং করবে হয়তো কাটতে কাটতে এখান থেকে কাটা শুরু করছে, কাটতে গিয়ে এই দিকে বেঁকা হয়ে যাবে। কীরকম, এই শেপটাকে নিলাম, এটা একটা ইয়েলো শেপ বা হোয়াইট শেপ নেই, এখানে এইভাবে কাটতে গিয়ে বেঁকা করে ফেলছে, কি করে ফেলছে, বাঁকা। তো যখন বাঁকা হয়ে যাবে তখন কিন্তু এটা দেখতে ভালো লাগবে না, এটা দেখতে খারাপ দেখা যাবে। এই যেন খারাপ না দেখা যায় এই কারণে ব্লিডটা নেওয়া, যেন বাঁকা হয়ে কাটলেও এখানে যেমন হোয়াইট হয়ে গেছে, আমরা কি করব, ব্লিড পর্যন্ত যদি এই রেডটাকে দিয়ে দেই এবং এটাকে বড় রাখি, সেক্ষেত্রে ও যত বাঁকা করেই কাটুক না কেন আমার রেড অংশটুকু কিন্তু থেকে যাবে। বোঝা গেছে? যেন আমার ডিজাইন নষ্ট না হয়ে যায় এই কারণে এই ব্লিড এরিয়াটা রাখতে হয়, বাড়তি অংশ এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরে রাখা লাগে। সো আমরা ব্লিড বুঝলাম, এখন আমরা আমাদের সরাসরি ডিজাইন প্রক্রিয়াতে চলে যাব। ডিজাইন করার আগে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মার্জিন নিতে হবে। প্রত্যেকটা পেজের একটা মার্জিন থাকতে হয়। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, আমি একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করছি যেহেতু আপনাদের প্রত্যেকেরই বেসিক থেকে শুরু করতে হচ্ছে, আমি একটু গভীর পর্যালোচনা করার চেষ্টা করছি। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, আমাদের এখন লেখালেখি শুরু হবে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। এই যে পেজের এতটুকু অংশ কি বাড়তি, এটা মার্জিন, উপরে এতটুকু অংশ মার্জিন। আমার লেখাটা যদি এই কর্নার থেকে শুরু হইতো, সাপোজ আমি মার্জিনটাকে যদি এখানে প্যারাগ্রাফ অপশনে চলে গেছে, আমি এখান থেকে পেজ লেআউট, এই মার্জিনকে যদি না রাখি, আমি এখানে দিলাম 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0 করে দিলাম, ওকে করে দিলাম। আচ্ছা 0 হবে না, মিনিমাম 0. আমার লেখাটা একদম উপর থেকে আসছে, আমি কি করব, এই লেখাটাকে আমি অসংখ্য লেখা লিখে ফেলতেছি। আচ্ছা এই লেখাটা যখন আমি লিখব, আমার যখন মার্জিন থাকবে না, এইটা যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার সময় কি হতে পারে, লেখা কেটে যেতে পারে না, লেখা কেটে যেতে পারে। যখন ফটোকপি হবে এইটা, লেখা কি থাকবে, ফটোকপি মেশিনে ঢুকাবে একদিক দিয়ে, লেখা বাইর হবে আর এক দিক দিয়ে বেঁকা হয়ে, মানে পেজ যখন যদি একটু বাঁকা হয় তাহলে কিন্তু অনেক লেখা মিসিং হয়ে যেতে পারে। এই কারণে মার্জিন অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা যখন পরীক্ষা দেই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, আমরা যে পেজে লিখি তখন কিন্তু আমাদের মার্জিনের ব্যবহার করতে হয়। ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন করা কঠিন কিছু না, ডিজাইনের ক্ষেত্রে মার্জিন এবং অ্যালাইনমেন্ট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা এটা জানে না তাদের ডিজাইন কোনোদিনও সুন্দর হয় না। আর যারা মার্জিন এবং হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক রেখে ডিজাইন করবে তাদের ডিজাইন সিম্পল করলেও খুবই সুন্দর লাগবে এবং আকর্ষণীয় লাগবে। এটা হচ্ছে ডিজাইনের সিক্রেট। আচ্ছা আমরা এখানে ব্লিড নিলাম, এখানে একটা আমরা এখন মার্জিন নিব। মার্জিন করার জন্য আমরা যে কাজটা করব, এটার উপরে একটা শেপ আর্ট করব। শেপ কোথায় পাওয়া যায়, আমাদের এখানে টুলস বার। আমরা সাপোজ মনে করেন আমরা হচ্ছে কাঠমিস্ত্রি, আমাদের কাঠ কাটার যত যন্ত্রপাতি আছে সব আছে এই জায়গায়। কাঠ কাটবো, কাঠকে অ্যাডজাস্ট করব, আরেকটার সাথে আরেকটাকে যুক্ত করব, এই সমস্ত কিছু করার জন্য এইখানে আমাদের সমস্ত টুলস আছে। তো এখন আমাদের টুলসের দরকার হচ্ছে শেপ, একটা শেপ দরকার আমার। আমরা এখানে যদি কোনো টুলসের নাম না জানি, যে কোনো শেপের উপরে, টুলসের উপরে যদি মাউসটা রাখি, আমরা ওই টুলসের নামটা এখানে জেনে ফেলতে পারি। তো আমার এখন এখানে সিলেকশন টুল ধরা আছে, আমি যদি একটু নিচে আসি, এইটা হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল। চার কোণে একটা শেপ দেখতে পাচ্ছি, এটা রেক্ট্যাঙ্গল টুল বলা হয়। এই টুলে যদি আমি ক্লিক করে ধরে থাকি, এখানে আরও অনেকগুলো শেপ আমার এখানে এক্সপ্লোর হবে। আমি এখানে আরও অনেকগুলো শেপ দেখতে পারবো। তাহলে পরে আমার এখন এখানে লাগবে চার কোণে একটা শেপ, আমি এই শেপটা দিয়ে কাজ করব। তার আগে আপনাদেরকে একটু শেপের ব্যবহার দেখাই। আসলে আমাদের যত ডিজাইন হয় সব শেপ দিয়ে, শেপ কেন্দ্রিক, শেপের উপরেই ডিজাইনের স্ট্রাকচার সবগুলো হয়ে থাকে। এখানে যে কয়টা শেপ দেখতে পাচ্ছেন, রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, লাইন সেগমেন্ট টুল, এগুলো দিয়ে মোটামুটি সব ধরনের ডিজাইন স্ট্রাকচার তৈরি হয়। আর একটা আছে পেন টুল, ওটা পরে দেখব। তো রেক্ট্যাঙ্গেল টুলে আমরা এখান থেকে চাইলে চার কোণে একটা শেপ করতে পারি। আবার আমাদের অনেক সময় দরকার গোল শেপ, রাউন্ড শেপ, ঠিক আছে? তো রাউন্ড শেপ যখন লাগবে তখন আমরা ইলিপস টুলকে ধরে নিয়ে আমি যদি এখন এখানে টানি এইভাবে, তাহলে আমার কিন্তু এখানে একটা বৃত্ত আর্ট হয়ে যাচ্ছে।
যারা জ্যামিতি ভালো বোঝেন তাদের জন্য এই ক্লাসগুলো অনেক মজার হবে এবং মূলত ডিজাইন তাদের জন্যই খুব সহজ। আচ্ছা, বৃত্ত নিলাম। তারপরে আমার কি লাগতে পারে? আমার এখানে পলিগন টুল আছে। আমি পলিগন টুলে ক্লিক করলাম। এখানে আমি এটাকে যদি টান দিয়ে নেই, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা মোটামুটি এই টুলটার নাম হচ্ছে পলিগন, এই শেপের নাম। এবং আমার যদি ত্রিভুজ প্রয়োজন পড়ে, অনেক ক্ষেত্রে ত্রিভুজ লাগে, স্টার লাগে, এই টাইপসের আমাদের ডিজাইনও কিন্তু প্রয়োজন পড়ে। আচ্ছা, আমাদের এই সেশনটা আর 15 মিনিট পর্যন্ত আছে। এরপরে যদি এই ক্লাসটা আরও লম্বা হয়, আমরা আপনাদেরকে নতুন আবার লিঙ্ক দেব, আপনারা নতুন করে আবার জয়েন করবেন, ঠিক আছে? তো আমি এখানে 15 মিনিট এখানে আমাদেরকে নোটিফিকেশন দিয়ে দিল। তো আমাদের যদি এখন ত্রিভুজ লাগে, ত্রিভুজ কিভাবে নিতে পারি? আমি পলিগন টুলে ক্লিক করে ধরে থাকলাম। এই পলিগন টুলকে আবার সিলেক্ট করি, করে আমি শিফট প্রেস করে পলিগন টুলটাকে আবার টানলাম। এখানে আমি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি পলিগন টুল। এখন আমার কিবোর্ডে যে আপ ডাউন, তারপরে হচ্ছে লেফট রাইট, যেই আমাদের অ্যারোগুলো আছে, অর্থাৎ তীর চিহ্নগুলো আছে, আপনারা যদি কিবোর্ডের ডান দিকে একটু খেয়াল করেন, সংখ্যার বাম পাশে 4টা তীর চিহ্ন আছে, উপরে নিচে ডানে বামে যাওয়ার জন্য কয়েকটা তীর চিহ্ন আছে। এই তীর চিহ্ন যদি আমি এখন নিচের দিকে টানি, নিচেরটা ক্লিক করি, তাহলে আমার এটা কি হয়ে যাবে? ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে? এটা এখন 3টা বাহু হয়ে গেল। সেম আমি যদি এই পলিগন টুলটাকে আবার টানি, এখন ত্রিভুজ আছে, উপরের দিকে টানি, তাহলে কিন্তু এইটা একদম অনেকগুলো বাহু হতে 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 এটা আমাদের একদম রাউন্ড হয়ে যাবে, বৃত্তাকার হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে মাল্টিপল শেপের ব্যবহার করা যায় এবং এই শেপকে আরও বিভিন্নভাবে কাস্টমাইজেশন করা যায়। সাপোজ এই শেপটা, চারকোনা শেপটাকে যদি আমরা বাঁকা করতে চাই, এই মাথা দুইটা আমি ডান দিকে বাঁকাবো, সেক্ষেত্রে কি করব? আমাদের ডিরেক্ট সিলেকশন টুল আছে। এই ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমাদের এই দুই পাশে যে দুইটা পয়েন্ট আছে, এই প্রথম পয়েন্টে ক্লিক করলাম, করার পরে আমরা শিফট প্রেস করে আবার এই পয়েন্টেও ক্লিক করলাম। এখন যদি আমাদের ডান পাশের যে অ্যারোটা আছে এটাকে ক্লিক করি, আমার শেপটা কিন্তু বাঁকা হয়ে যাবে। ঠিক আছে? এখানে আমি কিছু বেসিক আলোচনা করছি আপনাদের বোঝার সুবিধার্থে। এগুলো পরে যখন আমরা প্রজেক্ট বেস কাজগুলো করতে যাব, আপনাদের তখন বুঝতে সুবিধা হবে। এখন হয়তো ক্লাসের মজা পাবেন না। প্রজেক্ট বেস কাজ না করলে ক্লাসে মজা হয় না। তো এই ছিল আমাদের হচ্ছে বেসিক শেপের ব্যবহার। আমরা আমাদের ডিজাইনের ভেতরে চলে যাই। আমাদের আ প্রথমে মার্জিন নিতে হবে, যে বিষয়টা বাকি ছিল। মার্জিন নিতে হবে। সো মার্জিন নেওয়ার জন্য আমরা প্রথমত একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। আমি রেক্ট্যাঙ্গেল চারকোনা শেপটাকে সিলেক্ট করে আমাদের পেজে, আমি এটাকে আরেকটু বড় করে নিই। পেজের এই কোণা থেকে শুরু করে নিয়ে একদম এই কোণা পর্যন্ত একটা আমি রেক্ট্যাঙ্গেল টুল অথবা শেপ আর্ট করলাম। করার পরে এটা যে কোনো কালার থাকতে পারে, কোনো সমস্যা নেই। কালার কোনো ব্যাপার না। যে কোনো কালার থাকতে পারে। এখন মার্জিন নেওয়ার জন্য আমাকে যেতে হবে অবজেক্ট মেনুতে। অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে যাওয়ার পরে এখানে পাথ নামে একটা অপশন আছে। পাথ নামে একটা অপশন আছে। এই পাথ অপশন থেকে আমরা আরও কিছু অপশন এক্সপ্লেইন করতে পারবো। এই পাথ অপশন থেকে অনেকগুলো অপশনের মধ্যে এখানে আবার অফসেট পাথ নামে আরও একটা আমরা অপশন পাবো। এটাই আমাদের লাস্ট অপশন। এই অফসেট পাথে আমরা ক্লিক করব। করলে এখানে দেখতে পাচ্ছি আমার মার্জিনটা বাহিরের দিকে চলে গেছে। আমরা আসলে ভেতরের দিকে মার্জিন করব। এটা চলে গেছে বাহিরের দিকে। সো আমরা এটাকে ভেতরে নিয়ে আসতে চাইলে যে কাজটা করব, এখানে দেখেন অফসেট আছে হচ্ছে 0.1389 ইঞ্চি। তা আমরা এখানে মাউসটা রেখে যদি মাউসের চাকাটা নিচের দিকে ঘুরাই, তাহলে এটা কিন্তু ভেতরের দিকে আসবে এবং মাইনাস হয়ে যাবে। তা আমরা এখানে মাউসটা এখানে রেখে এভাবেও ঘুরাইতে পারি, অথবা এখানে আমরা লিখতেও পারি 0.125, এভাবে লিখেও কিন্তু আমরা এখানে দেখতে পারি আমার মার্জিনটা কিন্তু ভেতরে আসবে। এবং এটা আমাদের মাইনাস দিতে আমরা ভুলে গেছি, এটার সামনে একটা মাইনাস দিতে হবে, দিলে আমাদের এইটা মার্জিনটা ভেতরে আসলো। এই যে কাসার ভাই, জি, আমি আক্তার বলছিলাম। জি ভাই বলুন। আজান দিয়েছে তো, আচ্ছা, আচ্ছা। নামাজের যদি আচ্ছা, সমস্যা নেই। নামাজের আপনি পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবেন। আপনারা চাইলে রেকর্ড ক্লাসটাও দেখে নিতে পারবেন। সমস্যা নেই। অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে। আর আমার নামাজ শেষ করে এসে প্রয়োজনে যদি সুযোগ আবার জয়েন করবো। জি, জি, ঠিক আছে। জি, ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। তো আমরা এখান থেকে মার্জিন আমাদের এতটুকু নিলাম, এতটুকু অংশ চাইলে আরও কমানো যায়।
আমরা আরও কিন্তু এটাকে কমিয়ে নিতে পারি এইভাবে। আমাদের মনে হচ্ছে এইটাই ঠিক আছে। এর বেশি কমালে মার্জিন আসলে ভাল লাগবে না। তো এখন আমরা ওকে করে দিব। দেওয়ার পরে এখানে যে লাইনটা তৈরি হলো, এই ৪ কোণা যে লাইনটা তৈরি হইলো, এই লাইনের উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে মেক গাইড নামে একটা অপশন আছে। এই মেক গাইডসে ক্লিক করে এটাকে গাইড করে দেব। যখনই আপনি মেক গাইডসে ক্লিক করবেন, এটার কালার হয়ে যাবে পেস্ট কালার। অর্থাৎ এটাকে কিন্তু আপনি এখন আর ধরতে পারবেন না। যদি ধরা যায় এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে লক করে দিবেন। অর্থাৎ এই দাগটাকে এখন আর ধরা যাবে না। আমরা এখানে যা কিছুই করি না কেন, এই দাগটা লক হয়ে আছে। আর এটাই হচ্ছে আমাদের মার্জিন। আমরা যে প্রফেশনাল ডিজাইনটা আছে এটাও যদি ওপেন করি, খেয়াল করেন এখানে মার্জিন দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু মার্জিন ব্যবহার করেছে। মজার ব্যাপার হলো তারাও মার্জিন ব্যবহার করেছে, ব্লিড ব্যবহার করেছে। ঠিক আছে? তো প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে মার্জিন ব্লিড অবশ্যই ব্যবহার করতে হবে। সো এখানে আমরা মার্জিন নিলাম, নেওয়ার পরে এখন আমাদের কাজ হলো আমাদের এই ডিজাইনে কি আছে চলেন আমরা প্রথম যে ডিজাইনটা, আমি এটাকে কপি করি। এই ডিজাইনটা কপি করে আমি ওই উইন্ডোতে নিয়ে যাই। আমি এই উইন্ডোতে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে আমি এই বাম পাশে রেখে দেই। এটা দেখে দেখে আমরা কাজগুলো করব। কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম। আমরা এই ডিজাইনটা যদি দেখি, এটা খুবই সিম্পল সাদামাটা একটা ডিজাইন। এখানে খুব সিম্পল কিছু কাজ আছে। প্রথম কি কাজ? প্রথম কাজ হলো এখানে দুইটা শেপ আছে। একটা হচ্ছে কালো কালারের শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ, আর একটা হচ্ছে সাদা কালারের শেপ, তাই না? দুইটা শেপ আমরা পাইলাম। এরপরে মাঝখানে আমরা আরেকটা শেপ দেখতে পাচ্ছি। এটা কি শেপ? এটা হচ্ছে লম্বালম্বি একটা শেপ দেখতে পাচ্ছি, ব্লু কালারের শেপ। আমরা এই শেপটাও এখানে ড্র করব। এই শেপ নেওয়া খুবই ইজি ব্যাপার, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। এখানে কোম্পানির লোগো আছে, যদিও লোগো বানানো আপনাদের দায়িত্ব না, কিন্তু ন্যাশনালি আমরা যেহেতু মার্কেট প্লেসে আপলোড করবো, এই কারণে আপনাকে একটা লোগো তৈরি করতে হবে। লোগো বানানো খুবই সহজ ব্যাপার, এটা আহামরি তেমন কিছু না, সিম্পল লোগো বানালেই হয়ে যাবে। আমরা এই টাইপেরই একটা লোগো তৈরি করব। আচ্ছা, তারপরে এখানে কিছু টেক্সট আছে, লেখা আছে, ইনফরমেশন। আমাদের বিজনেস কার্ডে যার বিজনেস কার্ড তার নাম থাকবে, তার পদবি থাকবে, তার কোম্পানির নাম থাকবে, তার ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট যদি থাকে সেটা থাকবে, এবং ঠিকানা থাকবে। এইগুলাই তথ্য থাকবে। আচ্ছা, এখন এর সাথে আবার একটা কিউআর কোডও আছে। আমরা কিউআর কোডও তৈরি করে দিব, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে নিচের যে দুইটা শেপ আছে, হোয়াইট এবং ব্ল্যাক, এই দুইটা শেপ আমরা তৈরি করব। এই দুইটা শেপ কিভাবে তৈরি করা যায়? আমাদের হাতে কয় মিনিট সময় আছে এখানে দেখি। ৮ মিনিট সময় আছে। ৮ মিনিটে আশা করি বেসিক স্ট্রাকচার ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে আ প্রথম যে একটা হোয়াইট শেপ আছে, এই শেপটাকে নিব। রেক্ট্যাঙ্গেলে গেলাম। হোয়াইট শেপ নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, এই যে ব্লিড অপশন থেকে, এই ব্লিড থেকে নিয়ে একদম এই ব্লিড পর্যন্ত আমাদেরকে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল শেপ আর্ট করে নিতে হবে। এটা এখন হয়ে গেছে কি কালার? ইয়েলো কালার। এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করার পরে আমরা এটাকে অর্ধেক করব। এটা যেমন অর্ধেক সাদা আছে, অর্ধেক ব্ল্যাক আছে। তো অর্ধেক করার জন্য এখানে ট্রান্সফর্ম অপশন আসছে। এই যে এখানে হচ্ছে উইথ অপশন, তাই না? প্রস্থ। এই প্রস্থটাকে আমরা ভাগ দিব। ভাগ যদি ২ দেই, ভাগ ২ দিব। তাহলে এটা কিন্তু এখানে ২ ভাগের ১ ভাগ শো করাবে। তো এই ১ ভাগ যখন শো করাবে, আমরা এটাকে এই কর্নারে পর্যন্ত নিয়ে যাই। যাওয়ার পরে আমরা এইটাকে টেনে কন্ট্রোল ওয়াল্টার প্রেস করে ধরে এটাকে আরেকটা কপি করি। কপি করে আমি ডান দিকে টেনে নিয়ে আসলাম। এটার কালারটা করে দিলাম ব্ল্যাক। অথবা এই কালারটা যদি সিলেক্ট করতে চাই, এটা 100% ব্ল্যাক করে দিচ্ছি আমি, আর এটা কিন্তু ব্ল্যাকে কিছুটা কমতি আছে। আমরা চাইলে একটু হালকা কালো কালারও করে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে হালকা করে দিই। এবার ঠিকঠাক আছে। তা আমরা প্রথম ২টা শেপ নিলাম, ঠিকঠাক আছে। এবার আমরা কি করব? এই ২টা শেপকে সিলেক্ট করব, করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিব, যেন এটা আমাদের কাজ করার সময় ডিস্টার্ব না করে, এখানে কোনো প্রবলেম না হয়। এটা করার পরে আমাদের এখানে মাঝখানে একটা যে শেপ আছে, এই শেপটা তৈরি করব আমরা। মাঝখানে একটু ফাঁকা রাখছে, আবার এই জায়গায় একটা শেপ তৈরি করছে। তো এটা করার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল আবার নিব। এই রেক্ট্যাঙ্গেল টুলকে ক্লিক করি। করার পরে এই রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা এখানে একটা এইভাবে ড্র আর্ট করি। আমাদের যত বড় শেপ লাগবে তত বড় একটা শেপ আর্ট করি। সাপোজ এত বড় একটা শেপ লাগবে।
আমি আর্ট করলাম, করার পরে এটার কালারটা দেই। কালার এখান থেকে আমি আইড্রপার টুল আছে, এই কালারটাই ব্যবহার করব, অথবা এখান থেকেও কালার নিতে পারি। নেওয়ার পরে আমাদের এই মাথাটা একটু রাউন্ডেড আছে, তাই না? এখানে একটু রাউন্ডেড। এই রাউন্ড করতে গেলে কি করতে হবে? আমাদের এই যে ভেতরে, আমি যদি একটু বড় করি, জুম করে দেখাই, এই মাঝখানে 2টা ডট পয়েন্ট দেখতে পাচ্ছি। এই ডট পয়েন্টের উপরে ক্লিক করতে হবে। প্রথমে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করতে হবে, করার পরে এই ডট পয়েন্টকে সিলেক্ট করব, আবার শিফট প্রেস করে এই ডট পয়েন্টকে সিলেক্ট করব। উপরেরটা কিন্তু না, এই যে ভেতরেরটা। ভেতরেরটা সিলেক্ট করার পরে আমি যদি এটাকে হালকা এইভাবে এখন টানি, এটা একটু হালকা টানলেই কিন্তু এটা রাউন্ড হয়ে যাবে। এখন আমি যদি একটু ছোট করি, তাহলে কি হবে? এটার মতোই কিন্তু হয়ে গেছে, তাই না? মোটামুটি ওই রকম হয়ে গেছে। এখানে যদিও একটু চোখা চোখা দেখা যাচ্ছে, আমরা একটু ভিন্নভাবে করছি। তো এটা যদি বেশি হয়ে যায়, আমরা আবার কি করব? এই রাউন্ডটাকে আর একটু এইভাবে উপর দিকে উঠাই দিব। ব্যাস, এখন আপাতত মনে করছি ঠিকঠাক আছে। ঠিক আছে? আবার কি আছে? এটা উল্টা দিক থেকে উপর থেকেও আসছে। তাহলে আমি কি করব? এটাকেই কপি করব। কপি করে এটাকে ঘোরাবো। শিফট প্রেস করে ধরে এই কোণাতে যদি আমি মাউসটা রাখি, এই যে ঘোরার চিহ্ন আসবে, এইভাবে এটাকে উল্টা দিকে ঘোরাবো। যদি শিফট ছেড়ে ঘোরাই, যদি শিফট ছেড়ে দিয়ে ঘোরাই, তাহলে কিন্তু আঁকাবাঁকা হয়ে যাবে। এই জন্য শিফট প্রেস করে ধরে আমরা এটাকে উপর দিকে ঘুরাই নিব। নেওয়ার পরে আমরা এখানে এটাকে অ্যাডজাস্ট করি, কতটুকু থাকবে এটাকে অ্যাডজাস্ট করে দিই। এটাও এখান থেকে সেন্টার করে দিলাম। এখানে বাড়তি অংশ হয়ে গেছে এটা, এই বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলবো, অথবা এটাকে এইভাবে টেনেও ছোট করতে পারি। ছোট করে দিলাম, ব্যাস। আমাদের কিন্তু স্ট্রাকচারাল যে ডিজাইনটা সেটা কিন্তু হয়ে গেছে। কাজটা আমাদের সহজ হয়ে গেল। আবার এইটাকেও সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিব। সিলেক্ট করতে গেলে অবশ্যই সিলেকশন টুল থাকা লাগবে। অনেক ক্ষেত্রে যে ভুলটা হবে, রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক আছে, এখন আপনি সিলেক্ট করতে গেছেন, তো সিলেক্ট করতে যেয়ে দেখতেছেন নতুন শেপ চলে আসছে। অথবা টেক্সট নিয়ে এই টুলে সিলেক্ট করা আছে, আপনি এখন আবার এখানে সিলেক্ট করতে যাচ্ছেন, তখন দেখছেন যে সব লেখা চলে আসছে। এটা করা যাবে না। সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই এই যে সিলেকশন টুল, প্রথম যে টুলটা, এটাকে সিলেকশন আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের মনে হয় ক্লাসটা এখানে 3 মিনিট আছে, আর 3 মিনিট পরে এটা আবার ইয়ে হয়ে যাবে, মানে ক্লাসটা ডিজেবল হয়ে যাবে। আচ্ছা, কেটে গেলে আবার নতুন করে জয়েন করবেন। এখানে আমাদের এখন কি কাজ আছে চলেন দেখি। আমাদের এখানে আমরা লোগো দেখতে পাচ্ছি, এই লোগোগুলো আমরা নিব। এই লোগোগুলো নেওয়ার জন্য আমরা পলিগন টুল ব্যবহার করব। আমি শেপকে এখানে রেক্ট্যাঙ্গেল টুলকে ক্লিক করে ধরে থাকলাম, এখানে পলিগন টুল আছে, পলিগন টুলে ক্লিক করলাম, করে আমি একটা পলিগন টুল আর্ট করি, কিন্তু এটা বৃত্ত হয়ে আছে। ওই যে আমরা আপ ডাউন অ্যারো প্রেস করে আমরা এটাকে বৃত্ত করে ফেলছি, তো এটাকে আবার আমরা ডাউন অ্যারো প্রেস করে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসি। মনে হয় এটা ঠিক আছে। শিফট প্রেস করে ধরলাম, একটা শেপ এখানে তৈরি হইলো। আমরা এটার পাশাপাশি নিয়ে এটাকে তৈরি করি। এই টাইপের একটা শেপ আমি তৈরি করছি, তাই না? করার পরে এখানে ভেতরে কালার আছে ব্ল্যাক, কিন্তু এখানে ভেতরে কোনো কালার নাই, এটা আসলে স্ট্রোক আছে। তাহলে আমাদের এইটার কালারটা করতে হবে, এখানে আমাদের সলিড কালারটাকে আমরা নন করে দিব। একদম প্রথম যে অপশনটা, সাদার উপরে একটা লাল দাগ দেখা যাচ্ছে, এটা ক্লিক করলে কোনো কালার থাকবে না। এরপরে ডান পাশে যে স্ট্রোক কালার আছে, এটাকে আমরা ব্লু কালার করে দিব, এবং এটা ব্লু কালারটাকে আমরা মোটা করব। এখানে স্ট্রোক অপশন দেখতে পাচ্ছি 1 পয়েন্ট, এটাকে আমরা যদি এভাবে বাড়াই, তাহলে কিন্তু এটা মোটা হবে। আমরা এটাকে আরেকটু ছোট করে দিই, বেশি মোটা হয়ে গেল, আরেকটু কমানো যায়। এখন মনে হচ্ছে ঠিক আছে, তাই না? আমার মনে হয় ঠিক আছে। এবার এটাকে কপি করব, এটাকেই কপি করি, আর একটা কপি করে এটাকে আবার ছোট করব। আরেকটা ছোট করলাম, এবার এটার স্ট্রোকটা কমাই দিব আরও। আমরা এটাকে 2 পয়েন্ট করে দিলাম। এটা আবার এটার এই শেপটা, ছোট শেপটা এই শেপের মাঝখানে আসবে। এবার এটাকে কি করব? সিলেকশন করে এই দুইটাকে একসাথে, সিলেকশন টুল সিলেক্ট করে এই দুইটাকে সিলেক্ট করব, করে এখান থেকে আমাদের যে সেন্টার অ্যালাইনমেন্ট আছে, এই দুইটা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলে এটা ঠিক মাঝামাঝি চলে আসবে। এখন Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। Ctrl+G দিয়ে গ্রুপ করার পরে আমি এটাকে এখন আমার যে আমার নিজের যে ডিজাইনটা আছে এখানে নিয়ে আসি। ব্যাস, আমি এখানে এই শেপটাকে, লোগোটাকে নিয়ে আসলাম, এখানে লেখা আছে, এই লেখাগুলো লিখব।
তো লেখাগুলো লিখবো, এখানে আমাদের সময় শেষ। আমি নতুন করে আবার জয়েন করে তারপরে এই লেখাগুলো আবার নতুন করে লিখতেছি, ঠিক আছে? না হলে এইগুলোকে মিসিং করে ফেলবেন। আমি ক্লাসটা এখন আপাতত অফ করে দিচ্ছি, আবার নতুন লিঙ্ক দিচ্ছি, আপনারা জয়েন করেন।